Dear students, welcome back to my channel. আজকের লাস্ট মিনিট রিভিশন সিরিজে আমরা কমিউনিটি হেলথ নার্সিং এর বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। চলো তবে দেখে নেওয়া যাক আজকে কি রয়েছে তোমাদের জন্য। আজকের ফার্স্ট কোশ্চেন, দ্য কনস্ট্যান্ট প্রেজেন্স অফ আ ডিজিজ অর ইনফেকশন উইদিন আ গিভেন জিওগ্রাফিক্যাল এরিয়া ইজ কল্ড। তাহলে কোনো একটা জিওগ্রাফিক্যাল এরিয়াতে যদি কোনো একটা ডিজিজ বা ইনফেকশন কনস্ট্যান্টলি প্রেজেন্ট থাকে তবে তাকে কি বলা হয়? এপিডেমিক, স্পোরাডিক, এন্ডেমিক, প্যান্ডেমিক। অ্যান্সার হবে এন্ডেমিক। যখন কোনো ডিজিজ কোনো জিওগ্রাফিক্যাল এরিয়াতে কনস্ট্যান্টলি প্রেজেন্ট থাকে তাকে এন্ডেমিক বলা হয়। এপিডেমিক কাকে বলে? এপিডেমিক হচ্ছে অ্যান আউটব্রেক অফ ডিজিজ ইন আ কমিউনিটি ইন এক্সেস অফ নর্মাল এক্সপেকটেশন অ্যান্ড ডিরাইভড ফ্রম আ কমন অর আ প্রোপাগেটেড সোর্স। অর্থাৎ যখন নর্মাল এক্সপেকটেশনের থেকে কিছু বেশি মাত্রায় কোনো ডিজিজ হয় কমিউনিটিতে তখন তাকে বলা হয় এপিডেমিক। আর এন্ডেমিক বললাম যখন কনস্ট্যান্ট প্রেজেন্ট থাকে কোনো জিওগ্রাফিক্যাল এরিয়াতে কোনো ডিজিজ তখন তাকে এন্ডেমিক বলা হয়। স্পোরাডিক কখন বলবো? দ্য ইনসিডেন্টস অ্যাট ইন্টারভেলস অফ সিঙ্গেল স্ক্যাটার্ড কেসেস অফ ডিজিজ। অর্থাৎ কোনো কোনো জায়গায় কোনো কোনো ডিজিজ একটা আধটা করে দেখা যাচ্ছে তখন তাকে আমরা স্পোরাডিক বলবো, যেমন পোলিও। প্যান্ডেমিক কাকে বলবো? অ্যান এপিডেমিক হুইচ স্প্রেডস ফ্রম কান্ট্রি টু কান্ট্রি অর ওভার দ্য হোল ওয়ার্ল্ড। অর্থাৎ হোল ওয়ার্ল্ডে যখন কোনো ডিজিজ স্প্রেড করে যাবে তখন সেটাকে আমরা প্যান্ডেমিক বলবো, যেমন রিসেন্ট আমাদের কোভিড-19। এছাড়া আরেকটা রয়েছে সেটা হচ্ছে আমার এক্সোটিক। এক্সোটিক কখন বলা হয়? যখন হচ্ছে বাইরে থেকে অর্থাৎ অন্য কোনো কান্ট্রি থেকে কোনো ডিজিজ ইম্পোর্ট হয় তখন তাকে বলা হয় এক্সোটিক। এবং এক্সাম্পল হচ্ছে ইয়েলো ফিভার। ক্লিয়ার? নেক্সট চলো। Which is the best determinant of health status of a community? কমিউনিটির হেলথ স্ট্যাটাস ডিটারমিনেশনের জন্য বেস্ট ডিটারমিনেন্ট কি? ক্রুড ডেথ রেট, ইনফ্যান্ট মর্টালিটি রেট, ম্যাটার্নাল মর্টালিটি রেট, আর্লি নিউনেটাল ডেথ। অ্যান্সার হবে ইনফ্যান্ট মর্টালিটি রেট। বেস্ট ডিটারমিনেন্ট হলো আমার ইনফ্যান্ট মর্টালিটি রেট। ইনফ্যান্ট মর্টালিটি রেট বলতে আমরা কি বুঝি? নাম্বার অফ ডেথ অফ চিলড্রেন আন্ডার 1 year অফ এজ পার 1000 লাইভ বার্থ। অর্থাৎ 1000 লাইভ বার্থের মধ্যে আন্ডার 1 ইয়ারের কতজন চিলড্রেনের ডেথ হচ্ছে সেটা হচ্ছে আমার ইনফ্যান্ট মর্টালিটি রেট। ক্রুড ডেথ রেট বলতে আমরা কি বুঝি? নাম্বার অফ ডেথ ডিউরিং আ ইয়ার ডিভাইডেড বাই মিড ইয়ার পপুলেশন ইন্টু 1000। এটা হয়ে গেল আমার ক্রুড ডেথ রেট। আর ম্যাটার্নাল মর্টালিটি রেট কোনটা? নাম্বার অফ ম্যাটার্নাল ডেথ divided by total number of live birth during the same year into 1 lakh। ম্যাটার্নাল মর্টালিটি রেটটা কিন্তু 1 লাখ দিয়ে ক্যালকুলেট করা হয়। ক্লিয়ার হলো? তবে নেক্সট চলো। জিরো ইনসিডেন্স বলতে কি বুঝবো? এলিমিনেশন অফ ডিজিজ, ইরাডিকেশন অফ ডিজিজ, এলিমিনেশন অফ ইনফেকশন, ইরাডিকেশন অফ ইনফেকশন। তাহলে ইনসিডেন্স বলতে আমরা কি বুঝি? ইনসিডেন্স বলতে বোঝায় দ্য নাম্বার অফ নিউ কেসেস অকারিং ইন আ ডিফাইন্ড পপুলেশন ডিউরিং আ স্পেসিফিক পিরিয়ড অফ টাইম। অর্থাৎ কোনো স্পেসিফিক টাইম পিরিয়ডে কোনো ডিফাইন্ড পপুলেশনের মধ্যে যে কটা নতুন কেস হচ্ছে সেটাকে আমরা বলছি জিরো ইনসিডেন্স। এলিমিনেশন এবং ইরাডিকেশনের মধ্যে ডিফারেন্স কি? এলিমিনেশন বলতে বোঝায় যখন রিডাকশনটাও জিরো হচ্ছে আস্তে আস্তে, অর্থাৎ শূন্যের দিকে যাচ্ছে যখন, তখন সেটাকে বলছি এলিমিনেশন। আর ইরাডিকেশন কি? যখন ইকুয়ালস টু জিরো হয়ে যাবে অর্থাৎ পার্মানেন্ট রিডাকশন টু জিরো হচ্ছে তখন সেটা হচ্ছে আমার ইরাডিকেশন। তাহলে এলিমিনেশন এবং ইরাডিকেশনের ডিফারেন্স বোঝা গেল। এবার যে ডিজিজ যখন প্রডিউস হচ্ছে একটা সেটা, আর একটা রয়েছে ইনফেকশন। অর্থাৎ ইনফেকশনটা রয়েছে কিন্তু ডিজিজ হচ্ছে না, বা ডিজিজও হচ্ছে না ইনফেকশনটাও নেই, তাহলে দুটো দু রকমের। তাহলে যখন ইনফেকশনটা ইরাডিকেট হয়ে যাবে টোটালি তখন সেটাকে আমরা জিরো ইনসিডেন্স বলবো। অর্থাৎ যখন ইনফেকশনটাই থাকবে না তখন আর ডিজিজ প্রডিউস হবে না। বা হয়তো ধরো ইনফেকশনটা রয়েছে কিন্তু ডিজিজ প্রডিউস করতে পারছে না, কিন্তু ভবিষ্যতে হতে পারে বা একটা দুটো মাঝে মধ্যে হয়ে যাচ্ছে। কিন্তু যদি ইনফেকশনটাই টোটালি ইরাডিকেট হয়ে যায় তাহলেই আমার জিরো ইনসিডেন্স হবে। তাহলে এখানটা অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ইরাডিকেশন অফ ইনফেকশন। ক্লিয়ার হলো? নেক্সট চলো। The number of all current cases of a disease at one point of time is called।
তাহলে প্রেজেন্টলি যে কটা কেস আমার প্রেজেন্ট রয়েছে অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম সেটাকে আমরা কি বলবো? পয়েন্ট ইনসিডেন্স, পয়েন্ট প্রিভেলেন্স, টাইম প্রিভেলেন্স, পিরিয়ড প্রিভেলেন্স। ইনসিডেন্স বলতে আমরা কি পড়লাম? ইনসিডেন্স হলো আমার নাম্বার অফ নিউ কেস। আর প্রিভেলেন্স কি? প্রিভেলেন্স হচ্ছে নাম্বার অফ অল কারেন্ট কেস, অর্থাৎ ওল্ড কেস প্লাস নিউ কেস। তাহলে প্রিভেলেন্স হচ্ছে আমার ওল্ড প্লাস নিউ, টোটালটাই হচ্ছে আমার প্রিভেলেন্স। তাহলে প্রিভেলেন্সের ডেফিনেশন কিরকম হবে? Specifically all current cases existing at a given point or given period of time in a given population, অর্থাৎ একটা পপুলেশনের মধ্যে at point of time বা over a period of time যে টোটাল কেস রয়েছে সেটা হচ্ছে প্রিভেলেন্স। তাহলে প্রিভেলেন্সের দুটো ভাগ হয়ে গেল, একটা হয়ে গেল আমার পয়েন্ট প্রিভেলেন্স আর একটা হয়ে গেল আমার পিরিয়ড প্রিভেলেন্স। যখন আমি একটা পয়েন্ট অফ টাইমে টোটাল কারেন্ট কেস দেখছি তখন সেটা হয়ে যাবে আমার পয়েন্ট প্রিভেলেন্স। যখন আমি একটা পিরিয়ড ধরে দেখছি, ধরো এক মাস ধরে কতগুলো ডায়াবেটিস হলো আমার এই লোকেশনে, সেটা যখন আমি দেখছি তখন সেটা হয়ে যাবে আমার পিরিয়ড প্রিভেলেন্স। তাহলে পয়েন্ট প্রিভেলেন্স আর পিরিয়ড প্রিভেলেন্স এই দুটো হচ্ছে আমার প্রিভেলেন্সের টাইপ। আর এখানে কি বলেছে? অল কারেন্ট কেসেস অফ আ ডিজিজ অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম, ওয়ান পয়েন্ট অফ টাইম যখন হবে তখন সেটা হয়ে যাবে তাহলে আমার পয়েন্ট প্রিভেলেন্স। তাহলে ইনসিডেন্স কেন হলো না? এখানে অল কারেন্ট কেস বলেছে। যদি শুধু বলতো যে অল নিউ কেসেস তাহলে সেটা হতো আমার পয়েন্ট ইনসিডেন্স, কিন্তু যেহেতু এখানে অল কারেন্ট কেসেস বলেছে সেই জন্য হলো আমার পয়েন্ট প্রিভেলেন্স। তাহলে ইনসিডেন্স এবং প্রিভেলেন্সের ডিফারেন্স তোমরা বুঝতে পারলে। নেক্সট, ongoing measurement of performance of a health service refers to ongoing measurement of performance। তাহলে পারফরমেন্সটা মেজার করছি এবং সেটা অনগোয়িং হচ্ছে। of a health service refers to evaluation, monitoring, scrutinization, surveillance। কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে অপশন ডি, সার্ভাইলেন্স। কেন হবে? সার্ভাইলেন্স বলতে বোঝায় দ্য কন্টিনিউয়াস অবজারভেশন অফ দ্য ফ্যাক্টরস দ্যাট ডিটারমাইন দ্য অকারেন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ডিজিজ। অর্থাৎ কোনো ডিজিজের অকারেন্স কিরকম ভাবে হচ্ছে, তার ডিস্ট্রিবিউশন কিরকম ভাবে হচ্ছে, বা অন্যান্য কি কি সিচুয়েশন হচ্ছে, সমস্ত ইল হেলথের বা হেলথ রিলেটেড সমস্ত যে কন্টিনিউয়াস যে অবজারভেশন হয় সেটাকে আমরা বলি সার্ভাইলেন্স। তাহলে অপশন ডি সার্ভাইলেন্স অ্যান্সার হলো। সার্ভাইলেন্সের কয়েকটা টাইপ রয়েছে, যেমন ধরো অ্যাক্টিভ। অ্যাক্টিভ কোনগুলো? যেটা হচ্ছে যে আমরা সিস্টেমেটিক ডেটা কালেকশন করছি, যেমন ফিল্ড সার্ভে হচ্ছে বা বিভিন্ন ধরনের মেজারমেন্ট হচ্ছে, সেটার মাধ্যমে যখন আমরা ডেটা কালেক্ট করছি তখন সেটা হয়ে যাচ্ছে অ্যাক্টিভ। প্যাসিভ কোনগুলো হবে? প্যাসিভ অর্থাৎ আমি অন্যের থেকে ইনফরমেশন নেবো সেটা। প্যাসিভ ইনফরমেশন হয় যখন হচ্ছে কোনো হেলথ ইনস্টিটিউশন, ধরো হসপিটাল বা কোনো ক্লিনিক বা আর কোনো ছোট 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 যে সমস্ত সেন্টারগুলো রয়েছে সেগুলো থেকে আমরা হচ্ছে যে ডিজিজের ইনফরমেশন কালেক্ট করছি, রিপোর্ট কালেক্ট করছি। যে বিভিন্ন রিপোর্ট হয়, আমাদের হসপিটালের রিপোর্ট হয় বা তোমার সেন্টারের রিপোর্ট হয়, সেই রিপোর্টগুলো কালেক্ট করে করে আমরা দেখছি যে টোটাল কতগুলো কেস আমার হলো। তাহলে সেটা হচ্ছে আমার প্যাসিভ। আর একটা থাকে সেন্টিনেল। সেন্টিনেল সার্ভাইলেন্স কি? সেন্টিনেল সার্ভাইলেন্স হচ্ছে যেগুলো হচ্ছে মিসিং কেস আমরা আইডেন্টিফাই করছি যখন, সেটাকে বলছে সেন্টিনেল সার্ভাইলেন্স। অর্থাৎ কোথাও কোনো একটা কেস মিস হয়ে গেছে, সেটাকে যখন আমরা খুঁজে বার করছি সেটাকে সেন্টিনেল সার্ভাইলেন্স বলছে। ক্লিয়ার? তাহলে এটা হলো সার্ভাইলেন্স। The time interval between the invasion by an infectious agent and just the appearance of the signs and symptoms of the disease। এই কোশ্চেনের অ্যান্সারটা আমি অনেকবার বলেছি। তাহলে ইনভেশন অফ ইনফেকশাস এজেন্ট অর্থাৎ যখন ইনফেকশনটা বডিতে এন্টার করলো এবং যখন হচ্ছে তোমার সাইন এন্ড সিমটমস অফ ডিজিজটা অ্যাপিয়ার করলো, তার মাঝের যে টাইমটা সেটাকে কি বলে? ল্যাটেন্ট পিরিয়ড, কোয়ারেন্টাইন, ইনকিউবেশন পিরিয়ড, টার্মিনেশন পিরিয়ড। তাহলে কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে অপশন সি, ইনকিউবেশন পিরিয়ড। ডিজিজ কজিং এজেন্টের বডিতে এন্টার থেকে ডিজিজের যে সমস্ত সাইন সিমটমস প্রডিউস করার যে মিডিল টাইমটাকে সেটাকে আমরা বলি ইনকিউবেশন পিরিয়ড। এখানের ছবিটা দেখো, এই যে ইনফেকশন বডিতে প্রবেশ করলো আর এখানটায় ডিজিজ দেখা গেল, এই যে মিডিলের টাইমটা এটাকে আমরা বলছি ইনকিউবেশন পিরিয়ড। আর ল্যাটেন্ট পিরিয়ড কোনটা? যখন ইনফেকশনটা বডিতে এন্টার করার পরে স্লিপিং কন্ডিশনে থাকে, অর্থাৎ জার্মটা ভেতরে এলো এবং এসে ঘুমিয়ে পড়েছে, সুপ্ত অবস্থায় রয়েছে, সেই টাইমটাকে বলা হচ্ছে ল্যাটেন্ট পিরিয়ড। এই সময়টার মধ্যে কিন্তু সে ডিজিজ প্রডিউস করছে না, তারপরে যখন অ্যাক্টিভ ফর্মে আসে তখন সেটা থেকে তার ডিজিজ প্রোডাকশন হয়। ক্লিয়ার? নেক্সট জন, হুইচ অফ দ্য ফলোইং ভ্যাকসিন শুড নট বি ফ্রোজেন। তাহলে কোন ভ্যাকসিনকে আমরা ফ্রোজেন করতে পারবো না বা ফ্রিজ হলে যেটাকে আমরা ডিসকার্ড করে দিতে হবে? কোন ভ্যাকসিন? ওরাল পোলিও ভ্যাকসিন, বিসিজি ভ্যাকসিন, মিক্সড ট্রিপল ভ্যাকসিন অর্থাৎ ডিপিটি, আর হচ্ছে মিজলস। কোন ভ্যাকসিনটা হবে বলো তো? তোমাদের আমি একটা চার্ট দেখাই, দেখো। এটা হচ্ছে WHO রেকমেন্ডেড ভ্যাকসিন স্টোরেজ কন্ডিশন।
এখানে দেখো একটা রয়েছে হিট সেনসিটিভ আর একটা রয়েছে সেনসিটিভ টু কোল্ড। সব থেকে বেশি হিটে সেনসিটিভ হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন, অর্থাৎ যেটা তাপ একদমই পছন্দ করে না, এবং যখনই এটাকে তুমি বাইরে নিয়ে আসবে মানে ফ্রিজার থেকে বের করবে তখন কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। আর সেনসিটিভ টু কোল্ড কোনটা? হেপাটাইটিস বি। তাহলে হেপাটাইটিস বি হচ্ছে যে একদমই ঠান্ডা পছন্দ করে না। মোস্ট সেনসিটিভ টু কোল্ড, হেপাটাইটিস বি রয়েছে, এইচআইভি রয়েছে, ডিটিপি রয়েছে, ডিটি, টিটি আর টিডি। এইগুলো হচ্ছে আমার কোল্ড সেনসিটিভ ভ্যাকসিন। তাহলে এগুলোকে আমি সাবজিরো টেম্পারেচার বা ফ্রোজেন টেম্পারেচারে কিন্তু রাখতে পারবো না। ক্লিয়ার হলো? আর হিট সেনসিটিভ ভ্যাকসিন গুলোকে আমরা ফ্রিজারের মধ্যে রাখতে পারবো, যেগুলো কিনা তোমার টেম্পারেচারটা লো হলে ভালো থাকবে। তাহলে দেখো হেপাটাইটিস বি হলো মোস্ট সেনসিটিভ টু কোল্ড, আর ওপিভি হলো মোস্ট সেনসিটিভ টু হিট। আর কি দেখো, আরেকটা রয়েছে আমার সাবজিরো টেম্পারেচার। সাব জিরো টেম্পারেচার, কিছু ভ্যাকসিন আছে যেগুলোকে আমরা সাব জিরো টেম্পারেচারে রাখতে পারি না। তার মধ্যে যেগুলো রয়েছে এইচআইভি, ডিটিপি বা ডিপিটি, ইনফ্লুয়েঞ্জা, হেপাটাইটিস বি, টিটি, টিডি, ডিটি, এই সমস্ত ভ্যাকসিনগুলো। এছাড়াও আরো কিছু ভ্যাকসিন রয়েছে, এই ভ্যাকসিনগুলোকে কিন্তু তুমি সাব জিরো টেম্পারেচারে রাখতে পারবে না, অর্থাৎ এগুলোকে তুমি কোনোভাবেই ফ্রিজ করতে পারবে না। এগুলোকে কোথায় রাখতে হয়? এগুলোকে রাখার জন্য 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দরকার। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমার কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে পাওয়া যায় আমাদের যে আইসল্যান্ড রেফ্রিজারেটর রয়েছে সেখানটায়। তাহলে আইসল্যান্ড রেফ্রিজারেটরে আমরা এই ভ্যাকসিনগুলো রাখবো। তাহলে এখানে দেখো কোন ভ্যাকসিনটা তাহলে ফ্রোজেন করতে পারবো না? ডিটিপি বা ডিপিটি ভ্যাকসিনটাকে আমরা ফ্রোজেন করতে পারবো না। ক্লিয়ার হলো? আর একটা দেখো, এখানে একটা ভ্যাকসিন ভায়াল মনিটরের ছবি রয়েছে। তোমরা দেখবে ভ্যাকসিনের মধ্যে এরকম একটা মার্কিং থাকে, যেখানটায় ভেতরে একটা বক্স থাকে হোয়াইট কালারের। এই হোয়াইট কালারের যে বক্সটা, এটা যতক্ষণ অব্দি হোয়াইট থাকবে তুমি ততক্ষণ অব্দি ভ্যাকসিনটা ইউজ করতে পারবে। তাহলে যখন পুরোপুরি হোয়াইট আছে তখন সেটা সেফ, যখন হালকা হোয়াইটের উপরে হালকা লেয়ার পড়ে গেছে তখনও তুমি সেটা ইউজ করতে পারবে, কিন্তু যখন দুটো কালার সেম হয়ে গেছে বা যখন ভেতরের কালারটা বাইরের থেকে আরো বেশি ডার্ক হয়ে গেছে তখন তুমি কিন্তু ভ্যাকসিনটা ইউজ করতে পারবে না। তাহলে এই দুটো কন্ডিশনে তোমাকে ভ্যাকসিনটাকে ডিসকার্ড করে দিতে হবে, এবং এই দুটো কন্ডিশন তাহলে তুমি ভ্যাকসিনটাকে ইউজ করতে পারবে। এবং এই দুটো কন্ডিশনে যদি তোমার ভ্যাকসিনের এক্সপায়ারি ডেট থেকেও যায় বা তোমার কন্ডিশনের মধ্যেই রয়েছে, হয়তো যে সমস্ত কন্ডিশন আমাদের রয়েছে ভ্যাকসিন ইউজ করার সেই কন্ডিশনের মধ্যে রয়েছে, কিন্তু ভ্যাকসিন ভ্যাল মনিটর বা ভিভিএম যেটাকে আমরা বলি সেটা এরকম হয়ে গেছে দেখে, তাহলে কিন্তু তোমাকে ভ্যাকসিনটা ডিসকার্ড করে দিতে হবে, অর্থাৎ এটা আমার স্পয়েল ভ্যাকসিন। বুঝলে? নেক্সট, অ্যাডমিনিস্ট্রেশন অফ রেডিমেড অ্যান্টিবডি ক্রিয়েটস। তাহলে রেডিমেড অ্যান্টিবডি যখন আমি অ্যাডমিনিস্টার করব তখন কি হবে? অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি, প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি, অ্যাক্টিভ ন্যাচারাল ইমিউনিটি, প্যাসিভ ন্যাচারাল ইমিউনিটি। আমি অনেকবার তোমাদের ইমিউনিটির ভাগগুলো বলেছি। তাহলে এটা কি হবে বলো? যখন আমি রেডিমেড অ্যান্টিবডি ইনপুট করব তখন সেটা কি হবে? সাপোজ একজনের মিজেলস হয়েছে, তাহলে মিজেলস হওয়ার পরে তার বডির মধ্যে নিজে থেকে কিছু অ্যান্টিবডি তৈরি হবে। সেই যে নিজে থেকে অ্যান্টিবডি বডিতে তৈরি হলো সেটাকে আমরা বলবো অ্যাক্টিভ ন্যাচারাল ইমিউনিটি, কারণ ন্যাচারালি তার মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়েছে। আরেকটা হচ্ছে যে তাকে তুমি মিজেলসের ভ্যাকসিন দিলে এবং ভ্যাকসিন দেওয়ার পর তার বডির মধ্যে অ্যান্টিবডি তৈরি হলো, তখন সেটা হয়ে যাবে তোমার অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তাহলে বডি দুটো দুটো ক্ষেত্রেই অ্যান্টিবডি তৈরি করছে, একটা ন্যাচারালি ডিজিজ হয়েছিল বলে হলো, আর একটা তুমি ইনজেকশন দিলে বলে হলো। তাহলে সেই জন্য একটা হলো অ্যাকোয়ার্ড এবং একটা হলো ন্যাচারাল। হলো। এবার হচ্ছে প্যাসিভ। প্যাসিভ অ্যাকোয়ার্ড আর প্যাসিভ ন্যাচারাল কখন হবে? যখন হচ্ছে যে তোমার বডির মধ্যে বাইরে থেকে ইমিউনোগ্লোবুলিন আসবে তখন সেটা হবে প্যাসিভ ইমিউনিটি। এবার ন্যাচারাল কখন হবে? যখন আমরা মায়ের থেকে পাচ্ছি, যেমন ব্রেস্ট মিল্কের মাধ্যমে পেয়েছি, সেটা হচ্ছে আইজিএ ইমিউনোগ্লোবুলিন, এবং তখন হয়ে যাবে তোমার প্যাসিভ ন্যাচারাল ইমিউনিটি। আর যখন তুমি কোনো ইমিউনোগ্লোবুলিন ইনজেকশনের মাধ্যমে কোনো অ্যান্টিবডি দিচ্ছ তখন সেটা হবে আমার প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। বুঝতে পারলে? তাহলে এখানটায় কি ছিল? অ্যাডমিনিস্ট্রেশন অফ রেডিমেড অ্যান্টিবডি। তাহলে রেডিমেড অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবুলিন ইনজেকশন যখন আমরা দেবো তখন সেটা হবে প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তাহলে অপশন বি রাইট অ্যান্সার হবে। ক্লিয়ার হলো? সিস্টেম অফ স্টোরেজ অ্যান্ড ট্রান্সপোর্ট অফ ভ্যাকসিন অ্যাট লো টেম্পারেচার ফ্রম দ্য ম্যানুফ্যাকচারার টু দ্য ভ্যাকসিনেশন সাইট ইজ কল্ড। তাহলে ভ্যাকসিনের স্টোরেজ এবং ট্রান্সপোর্ট ম্যানুফ্যাকচার সাইট থেকে ভ্যাকসিনেশন সাইট অব্দি যেভাবে আসছে, যেভাবে টেম্পারেচার মেনটেন হচ্ছে, সেটাকে আমরা কি বলি? ডিপ স্মল ফ্রিজার্স, কোল্ড রুম, কোল্ড চেন, ডিপ ফ্রিজার্স। এই যে টোটাল সিস্টেম, যেই সিস্টেমের মাধ্যমে টেম্পারেচার মেনটেন করে
ম্যানুফ্যাকচার থেকে বিভিন্ন জায়গার মাধ্যমে তুমি একদম ভ্যাকসিন দিচ্ছ, সেই জায়গা অবধি আসছে, টেম্পারেচার মেনটেন করছে, সেই টোটালটাকে বলা হয় কোল্ড চেন। অপশন সি হবে রাইট অ্যান্সার। হুইচ ফ্লুইড ইজ ইউজড ফর দ্য ডাইলুশন অফ বিসিজি ভ্যাকসিন? তাহলে বিসিজি ভ্যাকসিন ডাইলুশনের জন্য কোন ফ্লুইড আমরা ইউজ করি? ট্যাপ ওয়াটার, ডিস্টিল ওয়াটার, নর্মাল সেলাইন, রিঙ্গার ল্যাকটেট। বিসিজি ভ্যাকসিনের জন্য আমরা নর্মাল সেলাইন ইউজ করে থাকি। ইমিউনাইজেশন ইজ প্রাইমারি প্রিভেনশন, সেকেন্ডারি প্রিভেনশন, টার্সিয়ারি প্রিভেনশন, ডিসএবিলিটি লিমিটেশন। তাহলে ইমিউনেশনটা হচ্ছে আমার কি ধরনের প্রিভেনশন? প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি নাকি ডিসএবিলিটি? লেভেল অফ প্রিভেনশনটা তোমাদের একটু বলে দিই। লেভেল অফ প্রিভেনশন চার রকমের। প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারিতে রয়েছে, তার সাথে রয়েছে প্রাইমোর্ডিয়াল প্রিভেনশন। প্রাইমোর্ডিয়াল প্রিভেনশন কি? প্রাইমোর্ডিয়াল প্রিভেনশন হচ্ছে জেনারেল পপুলেশনের জন্য আমাদের হেলথ এডুকেশন। জেনারেল পপুলেশন অর্থাৎ নর্মাল ইন্ডিভিজুয়ালদেরকে আমরা হেলথ এডুকেশন দেবো, তাদের আমরা লাইফস্টাইল মডিফিকেশন করতে বলবো, এটাই হচ্ছে প্রাইমোর্ডিয়াল প্রিভেনশন। প্রাইমারি প্রিভেনশন কি? প্রাইমারি প্রিভেনশনের মধ্যে পড়ে হেলথ প্রমোশন এবং স্পেসিফিক প্রোটেকশন। হেলথ প্রমোশনের মধ্যে হেলথ এডুকেশন দেবো, এনভায়রনমেন্টাল মডিফিকেশন করবো, নিউট্রিশনাল ইন্টারভেনশন দেবো, যেমন ধরো মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট দিলাম, ভিটামিনের প্রোফাইল্যাক্সিস দিলাম, আয়রন সাপ্লিমেন্টেশন দিলাম, এইগুলো করলাম। স্মোকিং অ্যাভয়েড করা বা ওয়াটার পিউরিফিকেশন, স্যানিটেশন, এইগুলো। আর স্পেসিফিক প্রোটেকশন কোনগুলো? বিভিন্ন ইমিউনাইজেশন দেওয়া, সেরোপ্রোফাইল্যাক্সিস দেওয়া, কেমোপ্রোফাইল্যাক্সিস দেওয়া, বা কোনো স্পেসিফিক নিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট যেমন বললাম আয়োডিন, সেফটি ড্রাগ দেওয়া, ফুড দেওয়া, এনভায়রনমেন্টাল হ্যাজার্ডগুলোকে প্রিভেন্ট করা। তারপরে ধরো মিল্ক পাস্চুরাইজেশন হলো, হেলমেট পরা, সিট বেল্ট লাগানো, এগুলো সমস্ত কিছু ইনফেকশন না হয় বা যাতে কোনো ডিজিজ না হয় বা অ্যাক্সিডেন্ট না হয়, সেগুলো প্রিভেন্ট করার জন্য যেগুলো করছি, সেটা টোটালটা হয়ে যাবে আমার প্রাইমারি প্রিভেনশন। ক্লিয়ার? এরপরে হচ্ছে আমার সেকেন্ডারি প্রিভেনশন। সেকেন্ডারি প্রিভেনশনে আমরা কি করব? এখানটা হচ্ছে আমরা আর্লি ডায়াগনোসিস করব এবং ট্রিটমেন্ট করব। তাহলে আর্লি ডায়াগনোসিসের জন্য আমরা কি করব? স্ক্রিনিং টেস্ট করব, কেস ফাইন্ডিং করবো, বিভিন্ন যে স্ক্রিনিং টেস্ট বা ডায়াগনস্টিক টেস্ট যেগুলো হচ্ছে, সেগুলো সবই চলে আসবে আমার সেকেন্ডারি প্রিভেনশনের মধ্যে। যেমন তোমার প্যাপ স্মিয়ার রয়েছে, ব্লাড প্রেশার স্ক্রিনিং, ব্রেস্ট সেলফ এক্সামিনেশন, স্কুল হেলথ চেক আপ, বা তোমার কমিউনিকেবল ডিজিজ হলে তার জন্য যে আমরা আইসোলেশন করছি, এগুলো সমস্তটাই কিন্তু তোমার চলে আসবে সেকেন্ডারি প্রিভেনশনের মধ্যে। এবং তার সাথে সাথে এর মধ্যে ট্রিটমেন্টটাও আসবে, যেমন কোনো কিছু ট্রিটমেন্ট দিচ্ছ, রেডিয়েশন দিচ্ছ, কেমোথেরাপি দিচ্ছ, ড্রাগ দিচ্ছ, সমস্তটাই কিন্তু সেকেন্ডারি প্রিভেনশনের মধ্যে আসবে। আর টার্সারি প্রিভেনশন কোনটা? ডিজিজ অলরেডি হয়ে গেছে এবং সেখানটায় তোমার অলরেডি কিছুটা লস হয়ে গেছে এবং সেই জায়গায় তোমাকে কিছু রিহ্যাবিলিটেশন করার প্রয়োজন। তো সেটা হয়ে যাবে আমার টার্সিয়ারি প্রিভেনশন। যেমন তুমি ডায়াবেটিক ফুড কেয়ার দিচ্ছ, প্যালিয়েটিভ কেয়ার দিচ্ছ, হসপিস কেয়ার দিচ্ছ, বা কার্ডিয়াক যে পেশেন্ট আছে তাদেরকে কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন দিচ্ছ, অকুপেশনাল থেরাপি, ফিজিক্যাল থেরাপি, এইগুলোর মাধ্যমে যখন তুমি ডিসএবিলিটিটাকে লিমিটেশন করছো বা রিহ্যাবিলিটেশন করছো, সেটা হয়ে যাবে তোমার টার্সিয়ারি প্রিভেনশন। তাহলে চার রকমের প্রিভেনশন বুঝতে পারলে। তাহলে এবারে বলো ইমিউনাইজেশন তাহলে কি ধরনের প্রিভেনশন হবে? ইমিউনাইজেশন আমরা কখন দিচ্ছিলাম? ইমিউনাইজেশন দিলাম আমরা প্রাইমারি প্রিভেনশনের মধ্যে স্পেসিফিক প্রোটেকশন। তাহলে ইমিউনাইজেশন হবে আমার প্রাইমারি প্রিভেনশন। ক্লিয়ার হলো? তাহলে বুঝতে পারলে। নেক্সট চলো, স্পুটাম এক্সামিনেশন ফর এ বি ইজ এন এক্সাম্পল অফ। তাহলে এবারে তোমরা বলো স্পুটাম এক্সামিনেশন যে আমরা এ বির জন্য করছি, এটা কি ধরনের প্রোটেকশন হবে? প্রাইমোর্ডিয়াল, প্রাইমারি, সেকেন্ডারি নাকি টার্সিয়ারি? তাহলে যখনই হচ্ছে যে ডিজিজ, আমি স্পুটাম এক্সামিনেশন কেন করবো? আমরা ডিজিজ আইডেন্টিফাই করার জন্য করছি, তো তাহলে আর্লি ডায়াগনোসিসের জন্য করছি। তাহলে ডায়াগনস্টিক টেস্ট আমরা কিসের মধ্যে বলেছিলাম? সেকেন্ডারি প্রিভেনশনের মধ্যে। তাহলে এটা হয়ে যাবে আমার সেকেন্ডারি প্রিভেনশন। হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ নট আ কম্পোনেন্ট অফ প্রাইমারি হেলথ কেয়ার? তাহলে প্রাইমারি হেলথ কেয়ারের কম্পোনেন্ট নয় কোনটা? ইমিউনাইজেশন, ফ্যামিলি প্ল্যানিং, এসেন্সিয়াল ড্রাগ সাপ্লাই, স্পেশালাইজড সার্ভিসেস। বলো কি হবে? লেভেল অফ হেলথ কেয়ারকে আমরা তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার, সেকেন্ডারি হেলথ কেয়ার এবং লাস্ট হচ্ছে টার্সিয়ারি হেলথ কেয়ার। প্রাইমারি হেলথ কেয়ার কোনটা? প্রাইমারি হেলথ কেয়ারের মধ্যে যেখানটায় হচ্ছে তোমার কমিউনিটির মধ্যে ফার্স্ট হচ্ছে লেভেল অফ কন্ট্যাক্ট হচ্ছে হেলথ সিস্টেমের সাথে ইন্ডিভিজুয়াল। অর্থাৎ যেই লেভেল অফ হেলথ কেয়ারটা মানুষের খুব সামনে কাছে, মানে সহজেই যেটা পেয়ে যায়, সেটা হচ্ছে তোমার প্রাইমারি লেভেল অফ হেলথ কেয়ার। এবং এখানটা ইমিউনাইজেশন, ফ্যামিলি প্ল্যানিং, এসেন্সিয়াল যেগুলো ড্রাগ দেওয়া সেইগুলো, এগুলো হচ্ছে তোমার প্রাইমারি হেলথ কেয়ারের মধ্যে পড়ে। এগুলো কোথায় পাওয়া যায়? প্রাইমারি হেলথ সেন্টার যেমন পিএইচসি, সাব সেন্টার, এগুলোতে পাওয়া যায়। সেকেন্ডারি হেলথ কেয়ার কোনগুলো? সেকেন্ডারি হেলথ কেয়ার হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার থেকে রেফার হয়ে যেখানটায় পেশেন্ট যাচ্ছে, সেটা হচ্ছে সেকেন্ডারি হেলথ কেয়ার এবং এটা হচ্ছে ফার্স্ট রেফারাল ইউনিট হিসেবে কাজ করছে। এবং এখানে কি কি হয়? এটা হচ্ছে তোমার ডিস্ট্রিক্ট হসপিটাল এবং কমিউনিটি হেলথ সেন্টার, এটা হচ্ছে তোমার সেকেন্ডারি।
আর টার্সিয়ারি কোনটা, যেখানে স্পেশালাইজড কেয়ার হচ্ছে সেটা হচ্ছে টার্সিয়ারি। যেমন ধরো তোমার টিচিং হসপিটাল যেগুলো, বা সুপার স্পেশালিটি হসপিটাল, মেডিকেল কলেজ, রিজিওনাল হসপিটাল, এইমস, পিজি, এগুলো হচ্ছে তোমার টার্সিয়ারি হসপিটাল। তাহলে প্রাইমারি হেলথ কেয়ারের মধ্যে আমরা কি কি করব? প্রাইমারি হেলথ কেয়ারের মধ্যে ইমিউনাইজেশন থাকবে, ফ্যামিলি প্ল্যানিং থাকবে, এসেন্সিয়াল ড্রাগ সাপ্লাই থাকবে, কিন্তু স্পেশালাইজ সার্ভিসটা তাহলে আমরা কোথায় থাকবে? এটা থাকবে আমার টার্সিয়ারি হেলথ কেয়ারে। ক্লিয়ার? তাহলে অপশন ডি রাইট অ্যান্সার হবে এখানটায়, এখানে নট বলেছে। নেক্সট, in demographic stages, when birth rate begins to decline and death rate further decreases, it is said to be। তাহলে ডেমোগ্রাফির কয়েকটা স্টেজ রয়েছে, যেখানটায় তোমার বার্থ রেট ডিক্লাইন করতে শুরু করেছে এবং ডেথ রেট আরো ডিক্লাইন করছে, তখন সেই স্টেজটাকে কি বলবে? হাই স্টেশনারি স্টেজ, আর্লি এক্সপেনশন স্টেজ, লেট এক্সপেনশন স্টেজ এবং লো স্টেশনারি স্টেজ। তোমাদের আমি আগে স্টেজগুলো বলে দিই। ফার্স্ট স্টেজটাকে কি বলা হচ্ছে? হাই স্টেশনারি স্টেজ। এখানে কি হচ্ছে? এখানে বার্থ রেট হাই রয়েছে এবং ডেথ রেটও হাই রয়েছে। তাহলে বার্থ রেটও হাই, ডেথ রেটও হাই, এবং সেই কারণে দুজন দুজনকে ক্যান্সেল করছে এবং পপুলেশন স্টেশনারি রয়েছে, সেই জন্য এটাকে আমরা বলছি হাই স্টেশনারি স্টেজ। সেকেন্ড স্টেজকে আমরা বলছি আর্লি এক্সপ্যান্ডিং স্টেজ। কেন বলছি? এখানে ডেথ রেটটা কি হয়েছে? কমতে শুরু করেছে, কিন্তু বার্থ রেটটা সেম। তাহলে জন্মের হারটা সেম রয়েছে, ডেথ রেটটা কমে যাচ্ছে, তাহলে কি হবে? আস্তে আস্তে পপুলেশন বাড়বে, সেই জন্য এটা হলো আমার আর্লি এক্সপ্যান্ডিং স্টেজ। থার্ড স্টেজে কি হচ্ছে? লেট এক্সপ্যান্ডিং স্টেজ বলছে। কেন বলছে? এখানটায় ডেথ রেটটা একটুখানি কমেছে এবং বার্থ রেটটাও ডিসপ্লে। এখানে বার্থ রেটটা কমে গেছে এবং ডেথ রেটটা আরো কমছে, সেই কারণে কি হচ্ছে? এটা আস্তে আস্তে বাড়ছে, তাহলে এটা লেট এক্সপ্যান্ডিং স্টেজ। ফোর্থ স্টেজ কি হবে? ফোর্থ স্টেজ হচ্ছে আমার লো স্টেশনারি স্টেজ। তাহলে এটা ছিল হাই স্টেশনারি, এটা হচ্ছে লো স্টেশনারি। কেন হচ্ছে? এখানটায় বার্থ রেট লো, ডেথ রেটটা আরো লো, এবং সেই কারণে পপুলেশনটা স্টেশনারি হয়ে গেছে। আর ফিফথ স্টেজ কোনটা? ফিফথ স্টেজকে বলা হচ্ছে ডিক্লাইনিং স্টেজ। কেন বলছে? এখানে কি হচ্ছে? ডিক্রিজিং দেন দ্য ডেথ রেট, বার্থ রেট ইজ ডিক্রিজিং দেন দ্য ডেথ রেট অ্যান্ড পপুলেশন ইজ ডিক্লাইনিং। তাহলে ডেথ রেটের থেকে বার্থ রেটটা আরো কমে গেছে এবং সেই কারণে পপুলেশনটা কিন্তু কমে যাচ্ছে। তাহলে ক্লিয়ার হলো? তাহলে পাঁচটা স্টেজ রয়েছে, হাই স্টেশনারি, আর্লি এক্সপ্যান্ডিং, লেট এক্সপ্যান্ডিং, লো স্টেশনারি, ডিক্লাইনিং। এই চারটে একটু ভালো করে তোমরা দেখে নিও। তাহলে এখানটায় কি অ্যান্সার হবে? যখন বার্থ রেট বিগিনস টু ডিক্লাইন অ্যান্ড ডেথ রেট ফার্দার ডিক্রিজ, তাহলে বার্থ রেটটাও কমেছে এবং ডেথ রেটটা আরো কমে যাচ্ছে, তাহলে এটা কি হবে? এটা হবে আমার লেট এক্সপ্যানশন স্টেজ। অপশন সি রাইট অ্যান্সার হবে। ভাইটাল স্ট্যাটিস্টিক্স ইনক্লুড দ্য ফলোইং এক্সেপ্ট। তাহলে ভাইটাল স্ট্যাটিস্টিক্স এর মধ্যে কোনটা পড়বে না? লাইফ এক্সপেক্টেন্সি, বার্থ রেট, এডুকেশন রেট, মরবিডিটি অ্যান্ড মর্টালিটি স্ট্যাটিস্টিক্স। তাহলে ভাইটাল স্ট্যাটিস্টিক্স এর মধ্যে কি পড়ে? ভাইটাল স্ট্যাটিস্টিক্স এর মধ্যে লাইফ এক্সপেক্টেন্সি, বার্থ রেট, মরবিডিটি অ্যান্ড মর্টালিটি স্ট্যাটিস্টিক্স, ম্যারেজ, ডিভোর্স, এগুলো সব পড়ে, কিন্তু এডুকেশন রেটটা কিন্তু ভাইটাল স্ট্যাটিস্টিক্স এর মধ্যে পড়ে না। তাহলে এটা অ্যান্সার হবে। The best time for insertion of IUCD in women is, তাহলে intrauterine copper device insertion এর জন্য বেস্ট টাইম কোনটা? Within first week of cessation of menstrual period, 14th days after menstrual period, 1 week before menstrual period, during menstrual period। Intrauterine copper device insertion এর পারফেক্ট টাইম হচ্ছে উইদিন ফার্স্ট উইক অফ সিজেশন অফ মেনস্ট্রুয়াল পিরিয়ড, অর্থাৎ মেনস্ট্রুয়াল পিরিয়ড সিজেশন হওয়ার এক সপ্তাহের মধ্যে আমাদেরকে আইইউসিডিটা ইনসার্ট করতে হবে, সেটি হবে বেস্ট টাইম। অপশন এ রাইট অ্যান্সার হবে। কমনেস্ট সাইড এফেক্ট অফ কপার টি ইজ, তাহলে কপার টির মোস্ট কমন সাইড এফেক্ট কোনটা? পেন, ব্লিডিং, ভ্যাজাইনাল ডিসচার্জ, পেলভিক ইনফ্লামেশন। কপার টির কমনেস্ট সাইড এফেক্ট হচ্ছে অপশন বি, ব্লিডিং। Best response from a nurse to the woman who missed single dose of oral contraceptive pill। তাহলে যে একটা ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল মিস করেছে তার জন্য নার্সের অ্যাডভাইস কি হবে? টেক দ্য মিসড পিল নাও অ্যান্ড কন্টিনিউ দ্য কোর্স, টেক 2 pills the next day and continue with the course, discontinue the course because OCP has no more effect, use barrier technique। তাহলে ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল যদি একটা মিস হয়ে যায় তখন তাকে অ্যাডভাইস দেবো নেক্সট দিন 2টো পিল খাবে এবং তারপরে কন্টিনিউ করবে যেরকম ভাবে সে কোর্সটা করছিল সেই রকম ভাবে। তাহলে অপশন বি রাইট অ্যান্সার হবে। দ্য ইমার্জেন্সি কন্ট্রাসেপ্টিভ ফর ওমেন ইজ, ওমেনের জন্য ইমার্জেন্সি কন্ট্রাসেপ্টিভ কোনটা? মালা ডি, মালা এন, লিভোনর্জেস্ট্রেল, প্রোজেস্টেরন। ইমার্জেন্সি কন্ট্রাসেপ্টিভ হলো লিভোনর্জেস্ট্রেল। অপশন সি রাইট অ্যান্সার হবে।
মালা এন এবং মালা ডি হলো কম্বাইন্ড পিল, এবং মালা এন আমাদের গভর্নমেন্টের সাপ্লাই থাকে, যার মধ্যে আমার কম্পোজিশন থাকে লিভোনর্জেস্ট্রেল, লিভোনর্জেস্ট্রেল 0.15 mg, অ্যান্ড এটার সাথে থাকে ইথিলিন এস্ট্রাডিওল, ইথিলিন এস্ট্রাডিওল, এবং এটার ডোজ থাকে 30 মাইক্রোগ্রাম। তাহলে এই কম্পোজিশনটা অনেক সময় এক্সামে আসে, এটা মনে রাখবে তোমরা। নেক্সট, কপ্লিক স্পটস আর সিন ইন, কপ্লিক স্পট কোথায় দেখা যায়? রুবেলা, মিজলস, চিকেনগুনিয়া, চিকেন পক্স। খুবই সহজ কোশ্চেন, এটার অ্যান্সার তোমরা সবাই জানো, কপ্লিক স্পট মিজলস এর ক্ষেত্রে দেখা যায়। ডিউরিং কলেরা আউটব্রেক দ্য বেস্ট এমার্জেন্সি স্যানিটেশন মেজার্স টু বি অ্যাডপ্টেড ইজ, তাহলে কলেরা আউটব্রেক যদি হয় তাহলে বেস্ট এমার্জেন্সি স্যানিটেশন মেজার আমরা কি নেব? কেমোপ্রোফাইল্যাক্সিস, মাস ভ্যাকসিনেশন, disinfection of stool, provision of chlorinated water. কলেরা আউটব্রেক মেনলি কন্টামিনেটেড ওয়াটারের জন্য হয়, এবং কলেরা আউটব্রেক হলে প্রভিশন অফ ক্লোরিনেটেড ওয়াটার করা হয়। অপশন ডি রাইট অ্যান্সার হবে। ভিলেজ হেলথ গাইড অ্যান্ড রুরাল হেলথ স্কিম প্রপোজড বাই, ভিলেজ হেলথ গাইড এবং রুরাল হেলথ স্কিম কে প্রপোজ করেছে? কর্তার সিং কমিটি, শ্রীবাস্তবা কমিটি, চাডা কমিটি আর জঙ্গলওয়ালা কমিটি। কর্তার সিং কমিটি হচ্ছে কমিটি অন মাল্টিপারপাস ওয়ার্কার্স আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং, তাহলে এটা হচ্ছে মাল্টিপারপাস ওয়ার্কার, কর্তার সিং কমিটি। শ্রীবাস্তবা কমিটি এখানটার অ্যান্সার হবে, ভিলেজ হেলথ গাইড এবং রুরাল হেলথ স্কিম প্রপোজ করেছে শ্রীবাস্তবা কমিটি। জঙ্গলওয়ালা কমিটি কমিটি অফ ইন্টিগ্রেশন অফ হেলথ সার্ভিসেস নামেও পরিচিত, তাহলে ইন্টিগ্রেশন অফ হেলথ সার্ভিসেস। আর চাডা কমিটি কি করেছিল? এটার হচ্ছে তোমার দ্য নেসেসারি অ্যারেঞ্জমেন্ট ফর মেনটেনেন্স ফেজ অফ ন্যাশনাল ম্যালেরিয়া ইরাডিকেশন প্রোগ্রাম, তাহলে ন্যাশনাল ম্যালেরিয়া ইরাডিকেশন প্রোগ্রামে যে সমস্ত নেসেসারি অ্যারেঞ্জমেন্ট তার ব্যাপারে অ্যাডভাইস দিয়েছে হচ্ছে চাডা কমিটি। নেক্সট, 3-tier system of healthcare delivery in rural areas based on the recommendation of, তাহলে 3-tier ডেলিভারি সিস্টেম হেলথ কেয়ারের সেটাকে প্রপোজ করেছিল ভোর কমিটি, মুদালিয়ার কমিটি, শ্রীবাস্তবা কমিটি, কর্তার সিং কমিটি। এখানেও অ্যান্সার হবে শ্রীবাস্তবা কমিটি, এটাও কিন্তু শ্রীবাস্তবা কমিটি দিয়েছিল। ভোর কমিটিকে হেলথ সার্ভে অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটিও বলা হয়, ডেভেলপমেন্ট কমিটিও বলা হয়। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে ইম্পর্টেন্ট, এটা ভোর কমিটিকে হেলথ সার্ভে অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটিও বলা হয়। আর মুদালিয়ার কমিটিকে হেলথ সার্ভে অ্যান্ড প্ল্যানিং কমিটি। তাহলে ভোর কমিটি হলো হেলথ সার্ভে অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি, আর মুদালিয়ার কমিটি হলো হেলথ সার্ভে অ্যান্ড প্ল্যানিং কমিটি। এই ফাইন লাইন ডিফারেন্স রয়েছে এখানটা, এটা কিন্তু মনে রাখবে, এখান থেকে কোশ্চেন আসে এক্সামে। নেক্সট, আশা স্কিম হ্যাজ বিন স্টার্টেড আন্ডার, তাহলে আশা স্কিম কে স্টার্ট করেছিল? ন্যাশনাল হেলথ পলিসি, এনআরএইচএম, হেলথ ফর অল বাই 2000 এডি, বিপিএল যোজনা। আশা স্কিম প্রপোজ করেছে এনআরএইচএম, এনআরএইচএম এর আন্ডারে ন্যাশনাল রুরাল হেলথ মিশনের আন্ডারে আশা স্কিম স্টার্ট হয়েছিল। হুইচ ডিজিজ ইজ অলসো নোন অ্যাজ মানডে মর্নিং ফিভার, মানডে মর্নিং ফিভার নামে কোন ডিজিজ পরিচিত? বাইসিনোসিস, অ্যালজাইমার ডিজিজ, রুবেলা, বেগাসোসিস। কি হবে বলতো? এখানে অ্যান্সার হবে বাইসিনোসিস। বাইসিনোসিস কি? বাইসিনোসিস হচ্ছে কটন ডাস্ট ইনহেলেশনের জন্য একটা অ্যাজমা লাইক সিনড্রোম দেখা যায়, এবং এখানে শর্টনেস অফ ব্রিথ, হুইজিং, চেস্ট টাইটনেস এগুলো দেখা যায়। এবং মেনলি যখন হচ্ছে যে ব্রেক নেওয়ার পরে উইকে ফার্স্ট এসে যখন কাজে যাচ্ছে সেই সময় এই কমপ্লেন করে বলে এটাকে মর্নিং ফিভারও বলা হয়। অ্যালজাইমার ডিজিজ তোমরা জানো, রুবেলাও তোমরা জানো। বেগাসোসিস কি? বেগাসোসিসও এক ধরনের এয়ারবোর্ন ডিজিজ, এবং এটা মেনলি সুগার কেন রেসিডিউ ইনহেল করার জন্য হয়। এটা হয় আমার সুগার কেন ইনহেল করার জন্য। আর বাইসিনোসিস কেন হলো? এটা হলো আমার কটন ডাস্ট। মনে থাকবে।
নেক্সট তোমাদের জন্য একটা হোমওয়ার্ক। স্ক্রিনিং অফ আ ওমেন অ্যাবভ 35 years ফর কার্সিনোমা সার্ভিক্স বাই ইউজিং দ্য প্যাপ স্মিয়ার ইজ আ মেথড অফ। তাহলে 35 ইয়ার্সের অ্যাবভ একজন ওমেনের কার্সিনোমা সার্ভিক্স স্ক্রিন করার জন্য প্যাপ স্মিয়ার করছি। এটা কি? প্রাইমারি প্রিভেনশন, সেকেন্ডারি প্রিভেনশন, টার্সিয়ারি প্রিভেনশন, স্পেসিফিক প্রোটেকশন। তাহলে অ্যান্সার আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি। তাহলে তোমরা এই অ্যান্সারটা আমায় কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরো একটি ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। বাই বাই।